ক্যারিওকাইনেসিস মাইটোসিস কোষ বিভাজনের একটা গুরুত্বপূর্ণ টপিক বা গুরুত্বপূর্ণ পার্ট। আমরা জানি যে মাইটোসিস কোষ বিভাজন একটা ধারাবাহিক প্রক্রিয়ায় বিভাজন সম্পন্ন করে। তো মাইটোসিস কোষ বিভাজনের যে ধারাবাহিক প্রক্রিয়া আছে সেটা দুইটা পর্যায়ে, অর্থাৎ মাইটোসিস কোষ বিভাজন দুইটা পর্যায়ে ওর বিভাজন সম্পন্ন করে। একটা হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন আর একটা হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজন। নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয় ক্যারিওকাইনেসিস আর সাইটোপ্লাজমের বিভাজনকে বলা হয় সাইটোকাইনেসিস। এখানে তোমাদের একটা বিষয় মনে রাখতে হবে সবসময়ের জন্য, খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কি ইন্টারফেস দশা। এখন আমাদের এটা একটু খেয়াল রাখতে হবে যে ইন্টারফেস দশা কি বা ইন্টারফেস দশা কাকে বলে। এটা প্রশ্নে সৃজনশীল ক নম্বর প্রশ্নে আসার সম্ভাবনা থাকে এবং আসে, পরীক্ষায় আসে। ইন্টারফেস দশা হচ্ছে আমরা এইভাবে তখন বর্ণনা করতে পারবো যে মাইটোসিস কোষ বিভাজনের দুটো পর্যায়, নিউক্লিয়াসের বিভাজন যেটাকে বলা হয় ক্যারিওকাইনেসিস এবং সাইটোপ্লাজমের বিভাজন যেটাকে বলা হয় সাইটোকাইনেসিস। এই ক্যারিওকাইনেসিস এবং সাইটোকাইনেসিস সম্পন্ন হওয়ার পূর্বে কোষের নিউক্লিয়াসকে প্রস্তুতিমূলক কাজ করতে হয়। তো যে অবস্থায় থেকে বা যে দশায় থেকে নিউক্লিয়াস সেই প্রস্তুতিমূলক কাজ করে সেই অবস্থাটাকেই বলা হয় ইন্টারফেস, বা সেই দশাটাকে বলা হয় ইন্টারফেস দশা। একদম সহজ কথা যে নিউক্লিয়াসের বিভাজন এবং সাইটোপ্লাজমের বিভাজন শুরুর পূর্বে কোষের নিউক্লিয়াসকে প্রস্তুতিমূলক কাজ করতে হয়। তো যে অবস্থায় এই কাজটা সম্পন্ন করে নিউক্লিয়াস সেই অবস্থাটাকে বলা হয় ইন্টারফেস। তো আমরা জানি যে মাইটোসিস যে ধারাবাহিক প্রক্রিয়ায় বিভাজন সম্পন্ন করে সেই ধারাবাহিক প্রক্রিয়ার মধ্যে অন্যতম একটি হচ্ছে ক্যারিওকাইনেসিস অর্থাৎ নিউক্লিয়াসের বিভাজন, যেই বিভাজনটা অ্যাকচুয়ালি 5টা ধাপে সম্পন্ন হয়। অর্থাৎ এই ধারাবাহিক প্রক্রিয়াটি 5টা ধাপে সম্পন্ন করে। সেই 5টা ধাপের সচিত্র বর্ণনা আমি এই লেকচারে করে দিব। 1 2 3 4 5 এই 5টা। তো আমরা জানি ক্যারিওকাইনেসিসের যে 5টা ধাপ, সেই 5টা ধাপের নাম আমরা জানি। তো সেই 5টা ধাপে এইটা হচ্ছে প্রথম ধাপ যেটাকে বলা হয় প্রোফেজ, এটাকে বলা হয় প্রোফেজ। এটা হচ্ছে দ্বিতীয় ধাপ, সেটাকে বলা হয় প্রোমেটাফেজ। একটা হচ্ছে প্রোফেজ, একটা হচ্ছে প্রোমেটাফেজ। এই তৃতীয় ধাপকে বলা হয় মেটাফেজ। প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ। চতুর্থ ধাপকে বলা হয় অ্যানাফেজ। আর সর্বশেষ এবং পঞ্চম ধাপ যেটা, সেটাকে বলা হয় টেলোফেজ। এই যে 5টি ধাপ ক্যারিওকাইনেসিসের বিভাজন, সাইটোপ্লাজমের বিভাজন পরে আসে। প্রথমে নিউক্লিয়াসের যে বিভাজন ক্যারিওকাইনেসিস, সেইটা এই 5টি ধাপে ওর বিভাজন সম্পন্ন করে। তো আমরা জানি যে মাইটোসিস কোষ বিভাজন হচ্ছে যেই কোষ বিভাজন প্রক্রিয়া মাতৃকোষটা একবার মাত্র বিভাজিত হয়ে নতুন দুটি কোষ উৎপন্ন করে, তাকে মাইটোসিস কোষ বিভাজন বলে। তো আমরা জানি যে এই মাতৃকোষটা, এটাকে আমরা যদি মাতৃকোষ চিন্তা করি, এটা আমার মাতৃকোষের একটা নিউক্লিয়াস ভিতরে আছে। তো আমরা জানি নিউক্লিয়াস তো কোষের মধ্যে থাকে। তো সেই হিসাবে আমরা চিন্তা করে দেখলাম যে এটা হচ্ছে মাতৃকোষ, যেই একটি মাত্র কোষ, দেখা এখানে একটি মাত্র নিউক্লিয়াস আছে। তো এই কোষটাকে বিভাজিত করে এই ধাপে ধাপে বিভাজিত হয়ে সর্বশেষ ধাপে গিয়ে একটা থেকে দুইটা নিউক্লিয়াস পেলাম। অর্থাৎ এটা মাতৃকোষের নিউক্লিয়াস মাতৃ নিউক্লিয়াস, এটা অপত্য কোষের নিউক্লিয়াস অপত্য নিউক্লিয়াস। অর্থাৎ যেখানে একটি মাত্র কোষের নিউক্লিয়াস বিভাজিত হয়ে নতুন দুইটি নিউক্লিয়াসের সৃষ্টি করেছে সর্বশেষ ধাপে গিয়ে। এই 5টা ধাপ ফলো করে ধারাবাহিক প্রক্রিয়া সম্পন্ন করে মাইটোসিস কোষ বিভাজন তাদের বিভাজন সম্পন্ন করে, যার কারণে মাইটোসিসকে আমরা ধারাবাহিক বা ওরা যে প্রসেসিং ফলো করে বিভাজন সম্পন্ন করে সেই বিষয়টা আমরা জানতে পারবো। তো এখন একটু খেয়াল করে দেখো যে এই মাতৃকোষটা অ্যাকচুয়ালি এর আগে এর দুইটা অবস্থান ছিল। এর আগে নিউক্লিয়াসের অবস্থাটা যেটা ছিল, সর্বপ্রথম নিউক্লিয়াসের যে অবস্থাটা ছিল সেটা ছিল হচ্ছে এরকম, যেটাকে আমরা বলতাম হচ্ছে ক্রোমাটিন ফাইবার। তো পরবর্তী স্টেপে নিউক্লিয়াসের অবস্থানটা এরকম হয়ে যায় যে মানে ক্রোমাটিন অবস্থা যখন ছিল তখন অনেক প্যাঁচানো ছিল। এর পরবর্তীতে যেটা আসে সেটা এরকম প্যাঁচানো বাট আলাদা করা থাকে, যেটাকে আমরা বলি হচ্ছে ক্রোমাটিড। এই যে ক্রোমোজোম যেটাকে সর্বপ্রথম যেটা ছিল, তো সেই এইভাবে পরিবর্তিত হয়ে নিউক্লিয়াসের পরিবর্তনটা সর্বশেষে এসে এইরকম অবস্থা ধারণ করে এবং ক্রোমাটিড সৃষ্টি হয় এবং সেন্ট্রোমিয়ার সহ ক্রোমাটিড সৃষ্টি হয়। এখন আমাদের পড়তে হবে ক্রোমাটিড জিনিসটা কি এবং সেন্ট্রোমিয়ার জিনিসটা কি। তো আমরা জানি যে প্রোফেজ ধাপে নিউক্লিয়াস, এটা হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনের প্রথম ধাপ প্রোফেজ। এই প্রথম ধাপে নিউক্লিয়াসটি আকারে বড় থাকে এবং এর ভিতরে যে ক্রোমোজোমগুলো থাকে সেই ক্রোমোজোমগুলো থেকে পানি ঝরে পড়ে যেতে থাকে, পানি বিয়োজিত হতে থাকে, ক্রোমোজোমের পানি হ্রাস পায়। তো ক্রোমোজোমের পানি বিয়োজন ঘটার ফলে ক্রোমোজোমগুলোর আকৃতিতে এরা অনেক মোটা এবং খাটো দেখায়।
অর্থাৎ এরা মোটা ও খাটো হয়, এটা আমি মুছে দিলাম। সো এই প্রোফেজ পর্যায়ে নিউক্লিয়াসের সাইজটা বড় থাকে এবং এইটার ভিতরে যে ক্রোমোজোমটা থাকে সেই ক্রোমোজোমটা আকারে মোটা এবং খাটো দেখায়, এর ভিতর থেকে পানি বিয়োজিত হয়, পানি হ্রাস পায়। তো মোটা খাটো হয়ে ক্রোমাটিড গঠন করে। আমরা জানি যে মনে করো এটা একটা ক্রোমাটিড ক্রোমোজোম, সুতার মতো একটা ক্রোমোজোম, এটা কিভাবে ক্রোমাটিড গঠন করেছে। তো এই ক্রোমোজোমটা যখন লম্বালম্বি বিভাজিত হয়েছে, বিভাজিত হওয়ার পর এর সাইজটা, এর আকৃতিটা অনেকটা এরকম হয়ে গেছে। তো এরকম হয়ে যাওয়ার পরে ফলে আমরা যেটা দেখতে পাচ্ছি, এই পাশে একটা সুতা, এই পাশে একটা সুতা, এই যে একটা ক্রোমোজোম থেকে যে দুইটা সুতার আবির্ভাব ঘটছে, এই যে এইটার দিকে একটু লক্ষ্য করলে দেখতে পাবা যে এরকম এই যে দুইটা সুতা, এই যে দুইটা সুতা, এই যে দুইটা সুতার মতো যে আকৃতিটা আমরা দেখতে পাচ্ছি, এইটা মূলত এই এক একটাকে বলা হয় ক্রোমাটিড, এক একটাকে বলা হয় ক্রোমাটিড। এবং একটা ক্রোমাটিড এবং আরেকটা ক্রোমাটিড একটা জায়গা দিয়ে ছেদ হয়ে পূর্ণাঙ্গ একটা ক্রোমোজোম গঠন করে। এই টোটাল পুরোটাকে আমরা বলবো হচ্ছে ক্রোমোজোম। এই ক্রোমোজোমটাই হচ্ছে মূল জিনিস, যেটা বংশগতির ধারাবাহিকতা বা বংশগতির যেই প্রজাতিতে টিকে থাকার জন্য বংশগতির ধারাবাহিকতা সেটা রক্ষা করে। দ্যাট মিন্স ক্রোমোজোমকে বংশগতির ভৌত ভিত্তি বলা হয়, বেসিস অফ হেরিডিটি। ক্রোমোজোম ইজ কল্ড বেসিস অফ হেরিডিটি। এখন খেয়াল করে দেখো যে ক্রোমাটিড জিনিসটা অ্যাকচুয়ালি কি। এই যে ক্রোমোজোমকে বিভাজিত করে নতুন দুইটা সুতার মতো যেটা সৃষ্টি হলো, একটাকে ক্রোমাটিড বলা হয়। এবং একটা ক্রোমাটিড আরেকটা ক্রোমাটিডের সাথে যেই একটা জায়গায় ছেদ করে একটা কানেকশন তৈরি করে, এবং ছেদ বিন্দু যেই পয়েন্টটাতে আমরা দেখতে পাই, এই ছেদ পয়েন্টটাকে বলা হয় সেন্ট্রোমিয়ার, বলা হয় সেন্ট্রোমিয়ার। এই যে সেন্ট্রোমিয়ার এবং ক্রোমাটিড গঠন করে মাতৃকোষে। তো এইটা হচ্ছে মাতৃকোষে এবং এইটাকে বলা হয় নিউক্লিওলাস। এই যে সাইডে যে গোলা ভরাট করে যেটা আছে, এটা হচ্ছে নিউক্লিওলাস। এইটা হচ্ছে নিউক্লিওলাস, এগুলো হচ্ছে এক একটা ক্রোমোজোম। এটা হচ্ছে নিউক্লিওপ্লাজম, আর এগুলো হচ্ছে সাইটোপ্লাজম। ক্রোমোজোম, নিউক্লিওপ্লাজম আর নিউক্লিওলাস, এই তিনটা জিনিস আমাদেরকে অবশ্যই ইন্ডিকেটের সময় খেয়াল রাখতে হবে। কথা আমি কি বলতেছি প্রত্যেকটা স্টেপে সহজে মনোযোগ সহকারে একটু বুঝতে হবে। তো এই হচ্ছে আমার মাতৃ নিউক্লিয়াসের আকার, আকৃতি এবং গঠন। এখন এরপর থেকে যখন এটা আমি লিখলাম, এটা হচ্ছে মাইটোসিস, কোষ বিভাজন, আমি এখানে লিখে দিলাম এটা হচ্ছে মাইটোসিস, টোটাল প্রক্রিয়াটা হচ্ছে মাইটোসিস। এখন খেয়াল করে দেখো যে এইখানে প্রোফেজ থেকে যখন প্রোমেটাফেজ ধাপে বিভাজিত হয়ে কোষের নিউক্লিয়াসের বিভাজন ঘটে, যখন প্রোফেজ থেকে প্রোমেটাফেজ ধাপে স্টেপ আউট করবে, চলে যাবে, যখন প্রোফেজ থেকে প্রোমেটাফেজে যাবে, তখন নিউক্লিয়াসের অবস্থাটা কি ঘটতে থাকবে। আমরা দেখতে পেলাম যে এখানে পূর্ণাঙ্গ একটা নিউক্লিওপ্লাজম নিয়ে, বা সরি নিউক্লিয়ার মেমব্রেন নিয়ে, এটা হচ্ছে নিউক্লিওপ্লাজম, এটা নিউক্লিয়ার মেমব্রেন। নিউক্লিওপ্লাজম ভিতরে থাকে, যেগুলোকে আমরা ম্যাট্রিক্স বলি, মাতৃকা। বাইরের দিকে যে আবরণ সেটা কিন্তু নিউক্লিয়ার মেমব্রেন। তো আমরা এখানে নিউক্লিয়ার মেমব্রেনটা দেখতে পেলাম, কিন্তু পরবর্তী ধাপে গিয়ে আমরা দেখতে পেলাম যে নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাস নাই। দ্যাট মিন্স নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্ত প্রায় হয়ে গেছে এবং নিউক্লিওলাস যেটা আছে সেটাও বিলুপ্ত প্রায় হয়ে যাবে। দ্যাট মিন্স আমরা প্রোফেজ থেকে যখন প্রোমেটাফেজ ধাপে চলে যাব, তখন আমরা কয়েকটা পয়েন্ট আমাদেরকে এখানে ফাউন্ড আউট করতে হবে, কয়েকটা জিনিসের পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারবো। কি পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারবো? যে নিউক্লিয়ার মেমব্রেনের বিলুপ্তি ঘটে যাবে, বিলুপ্ত প্রায় হয়ে যাবে, যে ফোটা হয়ে গেছে। তো নিউক্লিয়ার মেমব্রেন যখন বিলুপ্ত প্রায় হয়ে যাবে, নিউক্লিওলাসটাও বিলুপ্তি ঘটে যাবে। দ্যাট মিন্স নিউক্লিয়াসের বিভাজন ঘটতে ঘটতে নিউক্লিয়াসের আবির্ভাবটা শেষ হয়ে যাচ্ছে, পরবর্তীতে আবার নিউক্লিয়াসটা ফিরে আসছে। তো এই প্রোমেটাফেজ ধাপে আমরা যেটা দেখতে পাচ্ছি যে নিউক্লিয়ার মেমব্রেনটা বিলুপ্তি ঘটে গেছে এবং নিউক্লিওলাস যেটা আছে সেটাও বিলুপ্ত প্রায় হয়ে যাবে এবং দুইটা মেরুর সৃষ্টি করবে, উত্তর মেরু, দক্ষিণ মেরু। আমরা উচ্চ মেরু, নিম্ন মেরু যারা চিন্তা করতে পারি যে কোষের মধ্যে উপর থেকে নিচ বরাবর একটা মেরুর সৃষ্টি করবে এবং উপর নিচ বরাবর মেরু, একটা মেরু থেকে আরেক মেরু পর্যন্ত একটা সুতার আবির্ভাব ঘটবে। এই সুতার সংখ্যাটা দুই পাশ থেকে এরকম ভাবে কিছু সুতার আবির্ভাব ঘটবে, যেটা এক মেরু থেকে আরেক মেরু পর্যন্ত এরকম ভাবে বিস্তৃত হতে থাকবে। তো বিস্তৃত হতে হতে একটা যন্ত্র গঠন করবে, এই পুরোটাকে বলা হয় স্পিন্ডল যন্ত্র। যখন এই যন্ত্রটা গঠন করবে তখন সেই যন্ত্রটাকে বলা হয় স্পিন্ডল যন্ত্র বা স্পিন্ডল অ্যাপারেটাস। এটাকে আমরা কি বলবো? স্পিন্ডল যন্ত্র আর স্পিন্ডল অ্যাপারেটাস। দ্যাট মিন্স এক মেরু থেকে, উচ্চ মেরু থেকে নিম্ন মেরু পর্যন্ত কিছু সুতার আবির্ভাব ঘটে, যে সুতাগুলো একত্রিত হয়ে একটা মাকু আকৃতির যন্ত্র গঠন করে।
এই যন্ত্রটা দেখতে অনেকটা মাকু আকৃতির। এই মাকু আকৃতির এই যন্ত্রটাকে বলা হয় স্পিন্ডল যন্ত্র। আর একটা স্পিন্ডল যন্ত্র এক মেরু থেকে আরেক মেরু পর্যন্ত অনেকগুলো সুতা দিয়ে বা অনেকগুলো ফাইবার দিয়ে এই যন্ত্রটা গঠন করেছে। সো এই সমস্ত ফাইবার গুলোকে বলা হয় স্পিন্ডল ফাইবার বা স্পিন্ডল তন্তু। তো মূল বেসিক কথাটা কি, যে এক মেরু থেকে আরেক মেরু পর্যন্ত দুটা মেরুর সৃষ্টি হবে, এক মেরু থেকে আরেক মেরু পর্যন্ত একটা সুতার আবির্ভাব ঘটবে। এই সুতাগুলা অনেকগুলো সুতার আবির্ভাব ঘটে একটা যন্ত্র গঠন করবে, সেটাকে বলা হয় স্পিন্ডল যন্ত্র বা স্পিন্ডল অ্যাপারেটাস। এই স্পিন্ডল অ্যাপারেটাস অনেকগুলো স্পিন্ডল ফাইবার নিয়ে গঠিত। দ্যাট মিন্স এক মেরু থেকে আরেক মেরু পর্যন্ত যে স্পিন্ডল ফাইবারগুলোর আবির্ভাব ঘটছে, যে সুতারগুলোর আবির্ভাব আমরা দেখতে পাচ্ছি, মাকু আকৃতির যে যন্ত্রটা গঠন করেছে সুতাগুলো দিয়ে, সেই সুতোগুলোকে বলা হয় স্পিন্ডল ফাইবার। স্পিন্ডল ফাইবার, আমি এই চিত্রটা কিন্তু এখানে এভাবে ব্যাখ্যা করতেছি। স্পিন্ডল ফাইবার, এই স্পিন্ডল ফাইবারের আরেকটা নাম আছে। এই স্পিন্ডল ফাইবারকে আরো নামে ভূষিত করা যায়, দুইটা নামে একে ভূষিত করা যায়। কারণ আমরা দেখতে পাচ্ছি যে স্পিন্ডল ফাইবারের সাথে এরকম অনেকগুলো ক্রোমোজোম এইভাবে লেগে আছে। এই যে অনেকগুলো ক্রোমোজোম এইভাবে লেগে আছে, অনেকগুলো ক্রোমোজোম এইভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে, এইভাবে আছে। কিন্তু কথা হচ্ছে যে একটা সুতার সাথে যখন ক্রোমোজোমটা এরকম ভাবে আছে এবং সুতার সাথে সেন্ট্রোমিয়ার দ্বারা ক্রোমোজোমটা সংযুক্ত অবস্থায় আছে, মানে এরকম থাকবে না যে এখানে সুতা ক্রোমোজোমটা এইভাবে আছে, নো, এইভাবে এটা থাকবে না। এই ক্রোমাটিডটা বা ক্রোমোজোমটা এই সেন্ট্রোমিয়ার দ্বারা এই স্পিন্ডল ফাইবারের সাথে সংযুক্ত অবস্থায় থাকবে। তো এই যে স্পিন্ডল ফাইবার, ক্রোমাটিডটা, ক্রোমোজোমটা স্পিন্ডল ফাইবার সেন্ট্রোমিয়ার দ্বারা সংযুক্ত অবস্থায় থাকে বলে এই ধরনের এই স্পিন্ডল ফাইবারকে বলা হয় ট্রাকশন ফাইবার। ট্রাকশন ফাইবার, ট্রাকশন ফাইবারের বাংলা হচ্ছে আকর্ষণ তন্তু। ট্রাকশন ফাইবারের বাংলা হচ্ছে আকর্ষণ তন্তু। আকর্ষণ তন্তু কেন বলা হলো, কারণ আমরা এইটা উল্লেখ করব তখন, কারণ সৃজনশীল খ নম্বর প্রশ্নে আসে, কারণ এটা সহজ চ্যাপ্টার, একটু প্যাচ দিয়ে প্রশ্ন করে। অনেক স্টুডেন্ট আছে এই জিনিসগুলো আসলে পড়ে না, মানে ট্রাকশন ফাইবার বা আকর্ষণ তন্তু কি, ক্রোমোজোমাল তন্তু কি, এগুলো স্কিপ করে যায়। স্কিপ করে গেলে পরে দেখা যায় যে খ নম্বর সৃজনশীল আসছে আর বুঝতে পারেন এটা কোন চ্যাপ্টার থেকে আসছে। অনেক স্টুডেন্ট বুঝতেই পারেন এটা কোন চ্যাপ্টার থেকে আসছে। কারণ আমি যখন 2018 সালে আমার ইন্টারমিডিয়েটের আমি যখন অ্যাডমিশন দিই 2017 সালের দিকে, এসএসসির একটা স্টুডেন্ট এরকম একটা প্রশ্নের সম্মুখীন হয়েছে, বলতেছে এটা কোন চ্যাপ্টার থেকে আসছে আমি জানি না, অথচ এটা কিন্তু চ্যাপ্টার 3 থেকে আসছে। অর্থাৎ চ্যাপ্টার 3 অনেক গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, এর বাইরে থেকে সবাইকে বাদ দিয়ে রাখে, কারণ এটা সহজ চ্যাপ্টার। পরবর্তীতে দেখা যায় এরকম প্যাচ দিয়ে দেয় যে ট্রাকশন ফাইবার বলতে কি বোঝায় বা আকর্ষণ তন্তু বলতে কি বোঝায়। তখন ব্যাখ্যা দিতে হবে যে মাইটোসিস কোষ বিভাজনের প্রোমেটাফেজ ধাপে স্পিন্ডল তন্তুর সাথে ক্রোমোজোমটা যে সেন্ট্রোমিয়ার দ্বারা স্পিন্ডল তন্তুর সাথে সংযুক্ত অবস্থায় থাকে, ওই স্পিন্ডল তন্তুটাকে বলা হয় আকর্ষণ তন্তু বা ওই স্পিন্ডল ফাইবারকে বলা হয় ট্রাকশন ফাইবার। আর এটা যেহেতু এই মানে সুতার সাথে বা এই ফাইবারের সাথে যেহেতু ক্রোমোজোম সংযুক্ত থাকে সেন্ট্রোমিয়ার দ্বারা, যার কারণে এই তন্তুটাকে ক্রোমোজোমাল তন্তুও বলা হয়, মানে ট্রাকশন ফাইবার। আবার এটাকে বা না, কিন্তু বা বলা যাবে না, একে আরেকটা নামও বলা যায়, সেটা হচ্ছে ক্রোমোজোমাল তন্তু। বা মানে হচ্ছে এটাও হতে পারে এটাও হতে পারে, তো বা মানে কিন্তু এটা ওটাকে মিক্স করা যাবে না, ক্রোমোজোমাল তন্তু। ক্রোমোজোমাল তন্তু কেন বলা হলো, কারণ এইটা তো ক্রোমোজোম, পুরোটা তো একটা ক্রোমোজোম, আর এটা হচ্ছে সেন্ট্রোমিয়ার। তো ক্রোমোজোমটা সেন্ট্রোমিয়ার দ্বারা ফাইবারের সাথে আছে, যার কারণে একে ট্রাকশন ফাইবার। আর যেহেতু ওই ফাইবারের সাথে পুরো ক্রোমোজোমটা আছে, যার কারণে একে ক্রোমোজোমাল তন্তুও বলা যেতে পারে বা একে ক্রোমোজোমাল তন্তুও বলা হয়। এটা হচ্ছে প্রোফেজ থেকে প্রোমেটাফেজ ধাপে যখন আমরা গমন করব, স্টেপ আউট করব, তখন এর অবস্থাটা আমরা এই দেখতে পাবো। তারপরে এই স্টেপ থেকে যখন এই স্টেপে যাব, তখন আমরা ভিতরে কি পরিবর্তন লক্ষ্য করতে পারবো, আমরা একটু খেয়াল করি। তো এরপরে যখন আমরা এই প্রোমেটাফেজ থেকে যখন মেটাফেজ ধাপে স্টেপ আউট করব, এখান থেকে যখন এখানে যাব, পা বাড়ানোর সাথে সাথে আমরা কি দেখতে পাবো, যে এই স্পিন্ডল ফাইবারগুলো একটা বিষুবীয় অঞ্চল সৃষ্টি করছে। কিভাবে? কারণ তুমি একটু খেয়াল করে দেখো যে স্পিন্ডল ফাইবারগুলো আগের ধাপে এরকম গোল গোল ছিল, এরকম গোল গোল ছিল, মানে কোনো আঁকা বাঁকা ছিল না। কিন্তু পরের ধাপে গিয়ে আমরা কি দেখতে পাইতেছি, পরের ধাপে গিয়ে আমরা দেখতে পাইতেছি এটা এরকম হয়ে গেছে। এই যে এরকম কোণ তৈরি করছে, এরকম কোণ তৈরি করছে। তো এইটা একটা মেরু, এইটা একটা মেরু, এটা মনে করো উত্তর মেরু, এটা মনে করো নিম্ন মেরু।
তো এইটা মাঝ বরাবর যে একটা জায়গা সৃষ্টি করলো, এই মাঝ বরাবর এই জায়গাটাকে বলা হয়, এই মাঝ বরাবর এই জায়গাটাকে বলা হয়, এই মাঝ বরাবর এই অঞ্চলটাকে বলা হয় ইকুয়েটর। ইকুয়েটরের বাংলা হচ্ছে ইকুয়েটর। ইকুয়েটরের বাংলা হচ্ছে বিষুবীয় অঞ্চল। বিষুবীয় অঞ্চল। সর্বপ্রথম আমরা লক্ষ্য করতে পারবো, এই স্টেপ থেকে এই স্টেপে যাব, সাথে সাথে আমরা লক্ষ্য করতে পারবো যে এই অবস্থাটা থেকে নিউক্লিয়াসটা, ক্রোমোজোমাল তন্তুগুলা বা স্পিন্ডল ফাইবারগুলা বা অ্যাট্রাকশন ফাইবারগুলা একটা বিষুবীয় অঞ্চল সৃষ্টি করছে, অর্থাৎ এরকম কোনাচে হয়ে গেছে। তো সৃষ্টি শুধু এটা সৃষ্টিই করে নাই, দুইটা কথা এখানে মনে রাখতে হবে যে এই স্টেপে দেখলাম ক্রোমোজোমগুলো ছড়ায় ছিটায় আছে, যেখানে ইচ্ছা সেখানে আছে, যা এখানে উপরে আছে, নিচে আছে, মাঝখানে আছে, নিচে আছে, যার যার মধ্যে ছড়ায় ছিটায় আছে, কিন্তু ট্রাকশন ফাইবারের সাথে সেন্ট্রোমিয়ার দ্বারা সংযুক্ত অবস্থায় আছে। দ্যাট মিন্স এইভাবেই আছে। কিন্তু এইখানে আসার পর আমরা দেখতে পাই যে ক্রোমোজোমগুলো একটা শৃঙ্খলার মধ্যে আছে। দ্যাট মিন্স ক্রোমোজোমগুলো একদম ইকুয়েটরের বরাবর, এই যে ইকুয়েটরের সবগুলা একই সারিতে চলে আসছে। দ্যাট মিন্স আমরা যদি মেটাফেজ ধাপে চলে যাই, তাহলে আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে যে ক্রোমোজোমগুলো ট্রাকশন ফাইবারের সাথে বা সেন্ট্রোমিয়ার দ্বারা সংযুক্ত অবস্থায় যে তন্তুগুলো আছে, সেই তন্তুর সাথে বিষুবীয় অঞ্চল বরাবর চলে আসছে। বিষুবীয় অঞ্চল বরাবর চলে আসছে মানে শৃঙ্খলার সহিত ওরা এক সারিবদ্ধভাবে অবস্থান করতেছে। এই মাঝখানের জায়গাটাকে বলা হয় বিষুবীয় অঞ্চল। প্রত্যেকটা ক্রোমোজোম এই বিষুবীয় অঞ্চলে এসে অবস্থান করছে। এই দুইটা পরিবর্তন আমরা মেটাফেজ ধাপে গিয়ে দেখতে পাবো। কিন্তু কিভাবে আছে সেটা কিন্তু খেয়াল রাখতে হবে যে ফাইবারের সাথে সেন্ট্রোমিয়ার দ্বারা সংযুক্ত অবস্থায় আছে। সেন্ট্রোমিয়ার কি এবং ক্রোমাটিডকে আমি কিন্তু একটু আগে বলে আসছি যে সেন্ট্রোমিয়ার দ্বারা এইভাবে ফাইবারের সাথে সংযুক্ত অবস্থায় আছে এবং প্রত্যেকটা ক্রোমোজোম বিষুবীয় অঞ্চল বরাবর এক সিরিয়াল অবস্থান করতেছে। তো এটা হচ্ছে মেটাফেজ ধাপ। তো মেটাফেজ ধাপে যখন আমরা এটা দেখতে পেলাম, দেখতে পাওয়ার পরে মেটাফেজ ধাপ থেকে যখন আমরা অ্যানাফেজ ধাপে যাব, সবচেয়ে ছোট ধাপ, এই ধাপে কার্যক্রম একদম ছোট, অল্প সময়ের জন্য এই ধাপটা তৈরি হয়। তো এই ধাপে গিয়ে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে ক্রোমোজোমগুলো, এই ধাপটাকে বলা হয় একদম, ক্রোমোজোমগুলো সবসময় ছোটাছুটি করে, তো এই জন্য রানিং স্টেপ এটাকে বলা হয়, আমরা এটা বলতে পারি। তো আমরা দেখতে পাচ্ছি কি যে এই স্টেপে গিয়ে যখন বিষুবীয় অঞ্চলে সব একটা শৃঙ্খলার মধ্যে চলে আসছিল, কিন্তু শৃঙ্খলার মধ্যে আসার একটা কারণ আছে। সেই কারণটা কি? কারণ হচ্ছে যে এটার পরিবর্তন ঘটবে, যার কারণে এত সুন্দর একটা নিয়ম শৃঙ্খলা মেনে চলে। তো যখন এরা মাঝ বরাবর চলে আসে, চলে আসার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে পরবর্তী ধাপে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে ক্রোমোজোমগুলা অর্ধেক অর্ধেক ভাগ হয়ে গেছে। ভাগ হয়ে কিছু ক্রোমোজোম উত্তর মেরুর দিকে এবং কিছু ক্রোমোজোম দক্ষিণ মেরুর দিকে, অর্থাৎ উচ্চ মেরু এবং নিম্ন মেরুর দিকে দৌড়াদৌড়ি শুরু করে দিছে। অর্থাৎ এখান থেকে ক্রোমোজোমগুলো ভেঙে যায়, অর্থাৎ সেন্ট্রোমিয়ারের মধ্যে ফাটল ধরে। কেন ফাটল ধরে? যখন তুমি এরকম অবস্থায় দুটো ক্রোমাটিড থাকে, অ্যানাফেজ ধাপে গিয়ে এই ক্রোমাটিড গুলোর মধ্যে দূরত্ব সৃষ্টি হয়। এই ক্রোমাটিড গুলো যখন মাঝখান থেকে দূরত্ব সৃষ্টি করে, তখন সেন্ট্রোমিয়ারটা ফেটে যায়। এইভাবে কিন্তু উল্লেখ করা আছে যে সেন্ট্রোমিয়ারটা ভেঙে যায়। ভেঙে গিয়ে এই সেন্ট্রোমিয়ারটা যখন ভেঙে যাওয়ার সাথে সাথে এরা আলাদা হয়ে যায়। এরা আলাদা হয়ে গিয়ে তখন এরা যখন আলাদা হয়ে যাবে, তখন কিন্তু এরা সেন্ট্রোমিয়ার সহ এইরকম আকার ধারণ করবে। তো যখন এরকম আকার ধারণ করবে, ধারণ করার সাথে সাথে এরা ভেঙে গিয়ে এরা যার যার মেরুর দিকে চলে আসবে। অর্থাৎ এই নিচের মেরুটা নিচের দিকে আর উপরের মেরুটা উপরের দিকে চলে যাবে। তো যখন এই মেরুগুলা ওদের মেরুমুখী গমন করবে, তখন ক্রোমোজোমগুলা, এই যে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা ক্রোমোজোম যার যার মেরুর দিকে দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। ওই মেরুটা ওই মেরুর দিকে চলে গেছে, এই মেরুটা এই মেরুর দিকে চলে আসছে, সিরিয়াল বাই। তো এরা যখন অ্যানাফেজ যাবে, ছোটাছুটি করতে শুরু করে ক্রোমোজোমগুলা, যখন মেরুর দিকে চলে যায়, তখন তারা চারটা সাইজে, অর্থাৎ এই তখন ক্রোমোজোমগুলোর চারটা আকৃতি ধারণ হয়। তো সর্বপ্রথম যে আকৃতি সেটা দেখতে এরকম হয়, এটাকে বলা হয় ভি আকৃতি। সো ভি আকৃতির ক্রোমোজোমকে বলা হয় মেটাসেন্ট্রিক। সবসময় মনে রাখতে হবে, মেটাসেন্ট্রিক ক্রোমোজোম, এটাকে বলা হয় মেটাসেন্ট্রিক ক্রোমোজোম। এরপরে যে আকৃতিটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে এরকম অনেকটা, এটাকে বলা হয় এল আকৃতি। সো এটা ভি, এটা এল। এল আকৃতির ক্রোমোজোমকে বলা হয় সাবমেটাসেন্ট্রিক। এরপরে আরেকটা আকৃতি, এর আরেকটা আকৃতি গঠন করে। এর আরেকটা আকৃতি হচ্ছে, বিষয়টা হচ্ছে তখন এরকম হয়ে যায়। তো যখন এরকম অবস্থা চলে আসে, তখন এটাকে বলা হয় অ্যাক্রোসেন্ট্রিক।
এইটা হচ্ছে জে আকৃতির ক্রোমোজোম, এইটা হচ্ছে জে আকৃতির ক্রোমোজোম, VLJ। আর আরেকটা আকৃতি ধারণ করে সেটা হচ্ছে এরকম সোজা বরাবর হয়, এরকম সোজা বরাবর হয়, মানে একটু ভালো করে রাখি, মানে সেন্ট্রোমিয়ার আছে এখানে আছে এরকম একদম খাড়া বরাবর, এটা হচ্ছে আই আকৃতির ক্রোমোজোম, এটাকে বলা হয় টেলোসেন্ট্রিক। এই যে যখন অ্যানাফেজ ধাপে ক্রোমোজোমগুলা এরকম বিভিন্ন মানে ছোটাছুটি শুরু করে দেয়, ছোটাছুটি শুরু করলে ওরা এই রকমের আকৃতির মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক এবং টেলোসেন্ট্রিক এই চারটা সাইজে ওরা ছোটাছুটি শুরু করে। মানে ওরা ছোটাছুটি করতে গেলে ওদের সাইজের পরিবর্তন হয়, সেই সাইজের পরিবর্তন VLJI নরবীর থেকে আসে। নিচের কোনটি? সাবমেটাসেন্ট্রিক, VJLI, চারটা অপশন দিয়ে দেয়। অনেক স্টুডেন্ট আছে এত বেশি কনফিউশনে পড়ে যায় যে বুঝতেই পারে না যে কোনটা দাগাবো। খেয়াল রাখতে হবে যে ভি আকৃতির মানে মুখস্থ করা ছাড়া কোনো উপায় নেই, কিন্তু মুখস্থ করার পরে ভুলে যায় আসলে কোনটা। তো একটু ভালোভাবে একটু মনোযোগ সহকারে দেখে বুঝতে হবে। ভি আকৃতির ক্রোমোজোম মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক এবং টেলোসেন্ট্রিক, এই চারটা সাইজ বা চারটা নাম নিয়ে এরা এদের নিজস্ব গন্তব্যের দিকে এরা ছোটাছুটি শুরু করে দেয় এবং ছুটে চলে যায়। তো এটা হচ্ছে অ্যানাফেজ ধাপ। এবং সর্বশেষ যে টেলোফেজ ধাপটা আমরা দেখতে পাচ্ছি, সেখানে আমরা দেখতে পাচ্ছি যখন উভয় পাশে ক্রোমোজোমের আবির্ভাব ঘটবে। কারণ আমরা জানি ক্রোমোজোমগুলো অ্যাকচুয়ালি নিউক্লিয়াসের ভিতরে অবস্থান করে। তো এখানে নিউক্লিওলাস এবং এই যে নিউক্লিয়াস, তো দুই পাশে যখন ক্রোমোজোম চলে আসছে, দুই পাশে ক্রোমোজোম চলে যাওয়ার সাথে সাথে দুই পাশে দুইটা নতুন নিউক্লিয়াসের আবির্ভাব ঘটছে। দুই পাশে দুইটা নিউক্লিয়াসের আবির্ভাব, পূর্ণাঙ্গ নিউক্লিয়াসের আবির্ভাব ঘটছে। এটা হচ্ছে পূর্ণাঙ্গ নিউক্লিয়াস। এই যে পূর্ণাঙ্গ নিউক্লিয়াসের যে আবির্ভাব ঘটলো, পূর্ণাঙ্গ নিউক্লিয়াসের আবির্ভাব ঘটার সাথে সাথে এই মাতৃ নিউক্লিয়াসের একটা নিউক্লিয়াস থেকে অপত্য নিউক্লিয়াসের দুইটা নিউক্লিয়াস আমরা পেয়ে গেলাম। দ্যাট মিন্স এইখানে মাঝখানে যে একটা বাধা আমরা দেখতে পাচ্ছি, এইটাকে বলা হয় সেল প্লেট। সেল প্লেটের বাংলা হচ্ছে কোষ প্লেট, এটাকে বলা হয় কোষ প্লেট। কোষ প্লেট অ্যাকচুয়ালি কোথা থেকে আসে? আমাদের কোষের মধ্যে যে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। কারণ আমরা জানি মানে মাইটোসিস কোষ বিভাজন দুটি পর্যায়ে হয়, সাইটোপ্লাজমের বিভাজন, নিউক্লিয়াসের বিভাজন। নিউক্লিয়াসের বিভাজন ক্যারিওকাইনেসিস, নিউক্লিয়াসের বিভাজনই আমরা শিখলাম। আর সাইটোপ্লাজমের বিভাজন হচ্ছে সাইটোকাইনেসিস। আমরা জানি যে কোষের মধ্যে অনেকগুলো সাইটোপ্লাজমীয় অঙ্গাণু থাকে, তার মধ্যে একটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা এন্ডোপ্লাজমিক জালিকা। এটা কিন্তু একটা সাইটোপ্লাজমীয় অঙ্গাণু, যুক্তি যে এটাও কিন্তু সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। এই সাইটোপ্লাজমীয় অঙ্গাণুগুলোর বা গুলোর মধ্যে এন্ডোপ্লাজমিক জালিকাগুলো অ্যাকচুয়ালি একটা শৃঙ্খলার মধ্যে চলে আসে, এসে ওরা দুইটা নিউক্লিয়াসের মাঝখানে অবস্থান করে একটা কোষ প্লেট গঠন করে। যে কোষ প্লেটটা অ্যাকচুয়ালি দুইটা নিউক্লিয়াসকে দুইটা জায়গায় বা দুইটা নিউক্লিয়াসকে দুইটা মেরুতে আলাদা করে রাখে, বা একটা নিউক্লিয়াস আর একটা নিউক্লিয়াসের কাছ থেকে আলাদা করে রাখে। দুইটা নিউক্লিয়াস তখন সুন্দরভাবে এখানে অবস্থান করে। তো সাইটোপ্লাজমের বিভাজন থেকে আমরা এতটুকুই শিখতে পারি যে এরা এন্ডোপ্লাজমিক জালিকাগুলো দুইটা নিউক্লিয়াসের মাঝখানে একটা সেল প্লেট গঠন করে। এটা হচ্ছে সেই সেল প্লেট, কোষ প্লেট। এই সেল প্লেটটা নিউক্লিয়াস দুইটাকে আলাদা করে রাখে। তো এইখানে আমরা যে একটা নিউক্লিয়াস থেকে পূর্ণাঙ্গ দুইটা নিউক্লিয়াসের সৃষ্টি করলাম, তার মানে মাইটোসিস কোষ বিভাজন। আমি কি বলছিলাম? হোয়াট আই হ্যাভ সেড, আমি বলছিলাম যে মাইটোসিস কোষ বিভাজনে মাতৃকোষটা 2n সংখ্যক ক্রোমোজোম, মাতৃকোষটা বিভাজনের ফলে নতুন দুইটা কোষ সৃষ্টি করবে। এটা হচ্ছে দুইটা কোষ। এবং দেখো এইখানে যে একটা কোষ ছিল, একটা কোষ থেকে দুইটা কোষ সৃষ্টি হয়েছে। এইখানে ক্রোমোজোম সংখ্যার সমান, এইটার ক্রোমোজোম সংখ্যা এরকম, মানে প্রত্যেকটা ক্রোমোজোম সংখ্যার, এইটা হচ্ছে অপত্য কোষ আর এইটা হচ্ছে মাতৃকোষ। এই অপত্য কোষ আর মাতৃকোষের দুইটার মধ্যে ক্রোমোজোম সংখ্যা সমান থাকবে, গুণাগুণ বৈশিষ্ট্য সবকিছু সমান থাকবে। দ্যাট মিন্স এইখানে যে নতুন নিউক্লিয়াসের আবির্ভাব ঘটছে, এই নিউক্লিয়াসের সবকিছুর সাথে সমান। দ্যাট মিন্স এইটা হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন, এর 5টি ধাপ: প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। তোমরা চিত্র সহকারে যদি প্র্যাকটিস করো তাহলে সবচেয়ে বেটার ভাবে তোমরা শিখতে পারবা। তো তোমরা একটা সুন্দরভাবে চিত্র আঁকবা, চিত্র এঁকে তারপরে পড়াগুলো সুন্দরভাবে দেখবা, চিত্র থেকে তুমি নিজেই সুন্দরভাবে ব্যাখ্যা দিতে পারবা। তো এই ছিল মাইটোসিস কোষ বিভাজনের যে ধারাবাহিক আলোচনা, মানে বিস্তারিত আলোচনা, সেটা হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনের আলোচনা। তো পরবর্তী হচ্ছে মিওসিস কোষ বিভাজনের আলোচনা নিয়ে কথা বলবো। আল্লাহ হাফেজ।